আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দেবে। প্রায় 3.5 বছরের বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করে। তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতন। আমরা তাকে আন্টি ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ শহর ছেড়ে নিজের দেশের বাড়ি চলে যাবে। হুট করে নতুন কাজের মহিলা কোথায় পাবে এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল। কারণ এখন 80% মহিলাই গার্মেন্টসে চাকরি করে। বাসা বাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয়। আম্মুর টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দেবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। সবার কাজ তো আর পরিপাটি নয়। তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন। একদিন কাজ করিয়ে দেখতে হবে। ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নেবে। কথা মতো একদিন 24-25 বয়সের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দর, পরনের পোশাকও তেমনই পরিচ্ছন্ন। এই মেয়ে বাসায় কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেদিন কাজ করলো মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা তার একমাত্র ছেলে সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়, এসেই সবার কাছে অনুরোধ করেছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার সাথে থাকে না, অন্য বউয়ের কাছে থাকে। তার এবং তার ছেলের কোনো খরচপত্র বহন করে না। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর 2টো বাসা বাড়ির কাজ করছে বর্তমান। আগে কখনো করেনি। 1 তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগলো। একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুঁপিয়ে কাঁদছে সে। আমরা নানা রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি। এরপর থেকে প্রায়ই দেখতাম সে কাঁদছে। আমরা অনেকবার জিজ্ঞেস করেও কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম। একদিন সে তার ছেলেকে নিয়ে এলো। প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগলো। আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম। যেহেতু বাচ্চাটা ছোট, সেহেতু মাঝে মধ্যে আনতেই পারে। শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে রেখে আসে। আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিতি নেই। দেশের বাড়ি গ্রামে। এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসতো। আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম। বাচ্চাটা ভয়ে নিতে না চাইলে তার মায়ের কথাই নিত। খুবই শান্ত বাচ্চা ছিল। একদিন মেয়েটা বাচ্চাটাকে কোলে করে এনে আমাদের রান্নাঘরে বসলো। আম্মু রান্না করছিল আর আম্মুকে আমি সাহায্য করছিলাম। সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল। আমরা জিজ্ঞেস করার পর সে সব কিছু আমাদেরকে বিস্তারিতভাবে বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্য চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সব কিছু বর্ণনা করলাম। মেয়েটি বলল, আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বড় 2 ভাইয়ের একজন সরকারি চাকরি করে আর একজন মুদি দোকানি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটটাই ছিল অন্যরকম। ধরাকে সরা জ্ঞান মনে করতাম। আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা। সবার এত এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই রাস্তার বখাটে লিডারের সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসতো। শিক্ষকরা বাবা মাকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে বখাটে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সব সময় এটা সেটা উপহার দিত। এতে করে আমি তার প্রতি দুর্বলতার শীর্ষে পৌঁছে গেলাম। এ কথা সে বুঝতে পেরে আর দেরি করেনি। নানানভাবে আমাকে ফুসলিয়ে আমার শরীর পেতে চাইল। তার মিষ্টি কথা, টাকা খরচ, করুণ আবদার শুনে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। হিতাহিত জ্ঞান আর স্বাভাবিক চিন্তা ভাবনার ক্ষমতা হারিয়ে
তার ফাঁদে পা দিলাম। এভাবে কয়েক মাস চলার পর আস্তে আস্তে তার মুখোশ উন্মোচন হতে লাগলো। আমাকে বিয়ের যে আশ্বাস দিয়েছিল তার সম্পূর্ণ অস্বীকার করে আমাকে ছেড়ে দিল। আমাকে জানালো সে এখন অন্য কাউকে ভালোবাসে। আমার প্রতি তার আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আমাকে শাসালো যেন উচ্চবাচ্য না করে তাকে তার মতন ছেড়ে দিই, নয়তো সে আমাদের শারীরিক সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে, যেন আমি আর আমার পরিবার সমাজে মুখ দেখাতে না পারি। তার প্ররোচনায় প্রচণ্ডভাবে মনে আঘাত পেলেও হাতে পায়ে ধরে তার কাছে কান্নাকাটি করলাম, কিন্তু সে গলল না। ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগও কমতে লাগলো। সে এখন বেশিরভাগ সময়ই আমার থেকে দূরে থাকার জন্য শহরের বাইরে কোথায় যেন কোনো আত্মীয়ের বাড়িতে থাকে। আমি হন্য হয়ে ঘুরতে ঘুরতে তার বাড়ি পর্যন্ত গিয়েছি। তাকে না পেয়ে তার বাবা মার সাথে কথা বললাম, তার কথা জিজ্ঞেস করলাম। তারা আমাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেল, তেমন কোনো প্রশ্নের উত্তরই দিল না। সে কোথায় থাকে বা কখন আসে যায়, আমার মনে হলো এমন পরিস্থিতির মুখোমুখি তারা আগেও হয়েছে। তাদের ছেলে আমার আগেও আরও মেয়ের সাথে এভাবে ছলনা করেছে, যার ফলে আজ তারা আমার কথা শুনেও নির্বিকার। এভাবে কেটে গেল 2 বছর। স্কুল শেষে কলেজে ভর্তি হলাম। 2 বছরে 2000 বার তার সাথে সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি। এমনকি বলেছি আগে সে যেসব করেছে সব ক্ষমা করে দেব, তবু যেন আমাকে ফিরিয়ে না দেয়। তার নিষ্ঠুরতায় পাগল প্রায় হয়ে গেছিলাম। বারবার তার কাছে ছুটে গিয়ে কান্নাকাটি করতাম, কিন্তু কিছুই ঠিক হলো না। সত্যটা মেনে নিয়ে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলাম। কয়েক মাস ঘর আর কলেজ এই দুইয়ের মধ্যে বন্দি থেকে মনকে অনেকটা আয়ত্তে নিয়ে এলাম। সিদ্ধান্ত নিলাম তাকে ইহজীবনে আর কোনো দিন স্মরণ করব না। নতুন জায়গায় নতুন বন্ধু বান্ধব পেয়ে অনেকটাই প্রাণ ফিরে পেলাম। নতুন করে পড়ালেখায় মনোযোগী হলাম। পরীক্ষাতেও আগের মতো উত্তীর্ণ হতে লাগলাম। আমার পরিবারের সকলেই সব কিছু জানতো। আমাকে ছন্নছাড়া হয়ে মৃত লাশের মতন পড়ে থাকতে দেখে সবাই আন্দাজ করে নিয়েছিল। অসংখ্যবার জিজ্ঞাসাবাদের কারণে একসময় অনিচ্ছায় আমার মুখ থেকে সকল সত্য বের হয়ে গিয়েছিল। বাবা মা আর ভাইয়েরা আমার ব্যথায় আর আঘাত করতে চাইলেন না। তারা আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। এতদিন পর আমাকে প্রাণোচ্ছল হতে দেখে সকলের বুক থেকে পাথর নেমে গেল। একদিন কলেজ থেকে ফিরে দেখি সোফার ঘরে আমাদের দূর সম্পর্কে ফুপু আর তার 2 ছেলে মেয়ে বসে আছে। আমি সৌজন্যতার খাতিরে তাদের সামনে গিয়ে বসলাম। জানতে পারলাম তারা এই মাসেই আমাদের বাড়ির পাশে ভাড়া উঠেছে। বাবা মা এই সংবাদে বেশ খুশি। ফুপুর ছেলে মেয়ের সাথে পরিচিত হলাম। খুব ছোটবেলায় তাদেরকে দেখেছি। ছেলেটা আমার চেয়ে 5-6 বছরের বড়, নাম মেহেদি। সে আমার দিকে এমনভাবে চেয়ে রইল যে আমি খুব অস্বস্তি অনুভব করতে লাগলাম। কোনো রকম বাহানা করে নিজের ঘরে চলে এলাম। এরপর থেকে প্রায় ছেলেটা আমাদের বাড়িতে আসতো, বিভিন্ন কাজে আসতো। কখনো ফুপুর দেওয়া খাবার দাবার, আবার কখনো ফুফার দেওয়া কাজকর্মের দরুন, কখনো ফুপুর মেয়েটাকে আসতে দেখিনি এসব কাছে। একদিন কলেজে যাচ্ছি, এমন সময় মেহেদি দেখলাম বাইক নিয়ে আমার দিকেই আসছে। আমার পাশে বাইক থামিয়ে বলল সে আমার কলেজের দিকে কোথাও যাবে, সমস্যা না থাকলে আমাকে নামিয়ে দিতে চাই। আমিও এত কিছু না ভেবে হাত ঘড়িটা একবার দেখে নিয়ে তাড়াতাড়ি উঠে বসলাম। কলেজ শেষ করে বন্ধুদের সাথে গল্পগুজব করতে করতে রাস্তায় আসতেই চমকে গেলাম। মেহেদি বাইক নিয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে পায়ে হেঁটে এগিয়ে এলো, বলল সময়টা কিভাবে মিলে গেল দেখো। আমি আমার কাজ শেষ করে ফিরছিলাম আর তোমার সাথেও দেখা হয়ে গেল। আপত্তি না থাকলে একসাথে যেতে পারি। আমি কিছুক্ষণ আমতামতা করে শেষে রাজি হলাম। এরপর থেকে প্রায় সে আমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করত। বুঝতে পারলাম সেদিনের কাজের বাহানাটা সে মিথ্যে বলেছিল, তাই কখনো কখনো মানা করে দিলেও মাঝে মধ্যে তাড়াহুড়ো থাকলে তার সাথেই চলে যেতাম। এভাবে এক সময় সে ভেবে বসলো আমিও তার প্রতি দুর্বল। একদিন কলেজে যাওয়ার জন্য তার বাইকে উঠতেই সে বাইক ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আমাকে। আমি ভয়ে আঁতকে উঠে তাকে বাইক থামাতে বললাম। সে আমাকে ভয় পেতে নিষেধ করলো। আমি কাঁপা কাঁপা হাত নিয়ে বাইক খামচে ধরে বসে রইলাম।
বাইক থামলো একটা নির্জন নদীর কিনারের কাঁচা রাস্তায়। আমরা নামতেই এক পাশ থেকে 4-5 জন ছেলে এগিয়ে এলো। তাদেরকে দেখে আমার কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গেল। মনে মনে অজানা আশঙ্কায় নিজেকে বারবার ধিক্কার জানাতে লাগলাম। কেন আমি এই ছেলেটাকে এত বিশ্বাস করে তার বাইকে উঠি? আজ আমার নির্বুদ্ধিতার কি মাসুল দিতে হয় একমাত্র সৃষ্টিকর্তাই জানে। কিন্তু আমাকে কিছুটা হলেও নিশ্চিন্ত করে দিয়ে মেহেদি তার বন্ধুদের সাক্ষী রেখে প্রপোজ করলো আমাকে। ভালোবাসায় অন্ধ হয়ে সে আমাকে বলল, আমি রাজি না হলে সে এক্ষুনি নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে দেবে। কোনো উপায় না পেয়ে আমি তার প্রপোজ গ্রহণ করলাম। এরপর থেকে নিত্যদিনই তার বাইকে যাতায়াত করতাম। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে বাইকে উঠতাম যেন কেউ না দেখে। আমি তাকে শত মানা করলেও সে শুনতো না। বাইক নিয়ে ঠিকই দাঁড়িয়ে থাকতো। কলেজ থেকে প্রায় সেই নদীর পাড়ে নিয়ে যেত আমাকে। সেখানে গিয়ে আমাকে গান শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাতো, ভালোবাসার অনেক অনেক কথা বলতো। তার সাথে বিয়ে না দিলে আমাকে সে উঠিয়ে নিয়ে হলেও বিয়ে করবে, এই ধরনের পাগলামি কথাবার্তা বলতো। তার অসংখ্য পাগলামি, আমাকে নিয়ে দুশ্চিন্তা আর আমার প্রতি যত্ন দেখে একসময় না চাইতেও আমি তার প্রেমে পড়ে গেলাম। এটা জানার পর সে আরও পাগলামি করতে লাগলো। প্রায় আমাকে জোর করে ক্লাস করতে না দিয়ে ঘুরতে নিয়ে যেত। তার সাথে চিড়িয়াখানা ঘুরেছি, উদ্যানে ঘুরেছি, আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি। কখনো কখনো তার বন্ধুরাও আমাদের সাথে থাকতো। তার বন্ধুদের হাসি মশকরায় আমিও মেতে উঠতাম। দিনগুলো খুব ভালো কাটতে লাগলো। একটা রাতে আমাদের বাড়িটা ছিল মনমরা। মা সেদিন না খাওয়া ছিল। এর ফলে ডায়াবেটিস খুব কমে গেল। বিকেলের দিকে হুট করে মাথা ঘুরে পড়ে যাওয়ায় বাবা আর ছোট ভাইয়া মিলে হাসপাতালে নিয়ে গেল মাকে। ফোন করে জানতে পারলাম সেখানে গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়েছে। তাদের আস্তে আস্তে কিছু সময় লাগবে। বাসায় আমি একা একা বসে রইলাম। বড় ভাইয়া চাকরির প্রয়োজনে শহরে বাইরে থাকে। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। এরই মাঝে দরজায় করাঘাত হলো। খুলে দেখলাম হাতে পায়েস আর হালুয়ার বাটি নিয়ে দাঁড়িয়ে আছে মেহেদি। ফুপু এগুলো বানিয়েছে। আমি কিছু বলার আগেই সে ভিতরে এসে হাতের জিনিসগুলো টেবিলের ওপর রাখলো। এরপর টিভি বরাবর সোফার ওপর বসে আমাকে বলল এক গ্লাস পানি খাওয়াতে। আমি পানি নিয়ে আসতেই সে জিজ্ঞেস করলো, বাড়ির বাকি মানুষ কোথায়? কাউকে দেখতে পাচ্ছে না। আমি বিস্তারিত বলতেই সে খুব দুঃখ প্রকাশ করলো। আমাকে জানালো সে কিছুক্ষণ বসবে, যেহেতু আমি একা। আমি কিছু না বলে তার থেকে দূরত্ব রেখে অন্য সোফায় বসলাম। সে টিভি দেখতে দেখতে আমার সাথে বিভিন্ন কথা বলতে লাগলো। একসময় হুট করি সে নিজের জায়গা ছেড়ে পাশে এসে আমার গা ঘেঁষে বসলো। আমি চমকে উঠে সরতে নিলেই সে হাত ধরে আমাকে আটকে ফেললো। তার হাবভাব বুঝতে পেরে তখন আমার কষ্ট হচ্ছিল না। আমি নিরুপায় হয়ে কথা খুঁজতে লাগলাম যা বলে তাকে আটকানো যায়, কিন্তু সে নানান উপায়ে আমাকে আচ্ছন্ন করে ফেলল। একসময় আমার জোড়াজুড়ির সাথে না পেরে আমার হাত দুটো শক্ত করে ধরে রাখলো। চিৎকার করে কেঁদেও নিস্তার পেলাম না। দ্বিতীয়বারের মতন কাউকে বিশ্বাস করে একই প্রতারণার শিকার হলাম। আমার কান্না থেমে যেতেই ঘৃণার নজরে তার দিকে তাকালাম। সে বলল, আমরা তো কিছুদিন পর বিয়েই করব, তুমি এত রাগ করছো কেন? এখনকার সময়ে তো এসব সাধারণ বিষয়। এরপর থেকে তাকে দেখলেই ঘৃণায় আমার শরীর রিরি করে উঠত। সে বিভিন্ন ভালোবাসার কথা বলে আমার মন ভোলাতে চাইতো। এরপর সে আমাকে প্রায় ফোর্স করতে লাগলো শারীরিক চাহিদার জন্য। আমি রাগে দুঃখে বলে দিলাম তার সাথে সব সম্পর্ক শেষ, আর কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সে আমার পরিবারের কাছে এসে সমস্ত কথা বলে দিল। প্রমাণ হিসাবে তার বন্ধুরা বলল তারা তখন ঘরের বাহিরে ছিল, যখন আমরা দুজনে একা ছিলাম। বাবা মা আমাকে জিজ্ঞেস করলো, আমি অস্বীকার করতে পারলাম না। সেদিন জীবনে প্রথমবার বাবা আমাকে মারলো। শুধু মারলো না, রীতিমতো আহত করে ফেললো। থাপড়ের এক পর্যায়ে আমি মেঝেতে পড়ে গেলাম। সেই অবস্থায় বাবা আমাকে উপরে চুপড়ে লাথি মারতে লাগলো। রাগে সে অন্ধ হয়ে গিয়েছিল। বড় ভাইয়া তখন বাড়িতে ছিল বিধায় সে বাবাকে থামাতে সক্ষম হয়। সেদিনের পর থেকে
আমি ঘর থেকে বের হওয়া একেবারের জন্য বন্ধ করে দিলাম। খাওয়ার জন্যও যেতাম না, মা এসে খাবার দিয়ে যেত। দিনের পর দিন চলে গেছে, চুল আঁচড়াইনি, কাপড় ধুই না, কোনো রকম গোসল করি, খাবার খাই আর পড়ে থাকি বিছানায়। জানতে পারলাম সেদিন বাবা মা কেউ ছিল না বাড়িতে, এ কথা মেহেদি জানতো। এটা জেনে সে তার বোনকে বাহানা দিয়ে নিষেধ করে নিজে আসলো আমাদের বাড়িতে খাবার নিয়ে। আমার দুনিয়াটা অন্ধকার হয়ে এলো। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে আর কাঁদতে পারি না। একদিন জানতে পারলাম বাবা আমাকে আর বাড়িতে রাখবে না, বিয়ে দিয়ে বিদায় করবে। আমি কোনো কথা না বলে চুপচাপ রইলাম। বরপক্ষ আমাকে দেখে যাওয়ার পর লুকিয়ে পাত্রকে আমি আমার ব্যাপারে সব জানিয়ে দিই। আমি জানতাম সব কথা লুকিয়েই আমাকে বিয়ে দেওয়া হবে। এ কথা জানতে পেরে বাবার আক্রোশ আরও বেড়ে গেল। সে ভাবলো আমি বিয়ে করতে চাই না, তাই আমাকে ইচ্ছে মতো বকাঝকা করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। আমি রাগের বশে উপায়ন্তর না পেয়ে হোস্টেলে চলে গেলাম। সেখান থেকে খুবই নগণ্য একটা চাকরি জোগাড় করলাম। চাকরি করা কতটা কঠিন তা আমার জানা ছিল না। প্রচণ্ড ব্যস্ততার দরুন আমাকে পড়ালেখা ছেড়ে দিতে হলো। চাকরিটাই এখন জীবনের একমাত্র অবলম্বন হয়ে গেল। বাবা মা খোঁজখবর নেন না। তাদের আকাশচুম্বী রাগের কারণ হলো আমার আর মেহেদির সম্পর্কের কথা এলাকার লোকজন সবাই জেনে গিয়েছিল। এরপর থেকে বাবাকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। একে তো লজ্জায়, তার ওপর লোকজনের ঘৃণ্য কথাবার্তায় ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে গেছে। জীবনে হয়তো সুখ বলতে কোনো অধ্যায় আমার জন্য লেখা ছিল না। এর ফলস্বরূপ অফিসের মালিকের ছেলে আমাকে ভালোবাসতে শুরু করে। নানানভাবে চেষ্টা করলেও আমি সেদিকে আর চোখেও তাকাই না। কিন্তু আমার ভাগ্যে ভালো থাকা লেখা ছিল না। একদিন অফিসের এক অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল। মালিকের ছেলে বারবার ছলে বলে কৌশলে আমার আশেপাশে ঘুরতে লাগলো। আমিও একইভাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে লাগলাম। এই সামান্য একটা বিষয়ে যে কেউ এতটা রেগে যেতে পারে আমার ধারণা ছিল না। অনুষ্ঠানে এটা সেটা খাওয়ার ফাঁকে এক গ্লাস জুস খেয়েছিলাম। জুস খাওয়ার কিছুক্ষণ পরই সামনের সব কিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। ঘুমে চোখের পাতাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় মালিকের ছেলে স্বাধীন এসে আমাকে বলল, তোমার বোধহয় শরীর খারাপ লাগছে, চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দিই, বাসায় চলে যাও। আমি আধো ঘুম আধো জাগরণে তার কথা শুনলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। তার হাত ধরে টলতে টলতে কোথায় যাচ্ছিলাম বুঝতে পারলাম না। অনেকটা সময় পর যখন আমার ঘুম ভাঙল, নিজেকে আবিষ্কার করলাম চাদরের নিচে অর্ধনগ্ন অবস্থায়। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম আমি কোনো হোটেলে আছি। সব কিছু চারিদিক সাদা। আমার মনে আছে জুস খাওয়ার পর ঘুমে আমার বেহুশ হয়ে থাকার অবস্থা ছিল। তখন স্বাধীন আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলল। কোথায় আনলো পরিস্থিতি বুঝতে আমার অনেকটা সময় লেগে গেল। যেহেতু আমাকে কড়া ডোজের কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, এড়িয়ে যাওয়ার কারণে বড়লোকের ছেলে এভাবে প্রতিশোধ নেবে ভাবতে পারিনি। চোখের সামনে যেন ভেসে উঠেছে স্বাধীনের তাচ্ছিল্যের হাসি। মাথাটা চক্কর দিয়ে ওঠায় বসা থেকে আবারও শুয়ে পড়লাম। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। কি থেকে কি হয়ে গেল ভাবার ফুরসত পেলাম না। চিন্তা শক্তি হারিয়ে পড়ে রইলাম বিছানার ওপরই। মেসে গিয়ে শয্যা নিলাম। জ্বরের অর্ধচেতন অবস্থায় মেসের মেয়েরা ধরাধরি করে হাসপাতালে ভর্তি করলো। খবর পেয়ে বাবা মা আর ছোট ভাই এলো। চিকিৎসা করিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। চেতনা কাটতে কাটতে আমার মাস খানেক লাগলো। এই এক মাস ঘোরের মধ্যে আমি বহুবার স্বাধীনের প্রতি রাগ ক্ষোভ প্রকাশ করেছি, গালিগালাজ করেছি। এতে সবাই যা বোঝার বুঝে গিয়েছিল। কিছুটা যখন সুস্থ বোধ করলাম, হঠাৎ একদিন দুজন পুরুষ এলো আমাদের বাড়িতে। মা আমার কাপড় পাল্টে দিয়ে পরিপাটি করে তাদের সামনে নিয়ে গেলেন। তারা দুজন আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। তারা বাবার সাথে নানান বিষয়ে আলাপ আলোচনা করছে আর মাঝে মধ্যে আমাকে দেখছে। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বাবার ডাকে মা এসে আমাকে নিয়ে গেল। পরশুদিন শুনলাম সামনের শুক্রবারই আমাকে বিয়ে দেওয়া হবে। কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপ করে রইলাম। যা হচ্ছে হতে দিলাম। জীবনের প্রতি আর কোনো আশা ভরসা অবশিষ্ট নেই আমার। নির্ধারিত সময়ে আমার বিয়ে হয়ে গেল। সেদিনই আমাকে শ্বশুরবাড়ি পাঠানো হলো। সেখানে গিয়ে দেখলাম
আমার স্বামীর আগের ঘরে 2 সন্তান আমার অপেক্ষায় বসে আছে। মেয়েটার বয়স 14, ছেলেটার বয়স 11। আমার বুক ছেড়ে বেরিয়ে এলো জীবনের সবচেয়ে বড় দীর্ঘশ্বাস। চোখের কোণেও পানি এলো না সেদিন। আমার নিজেকে মনে হলো মৃত একজন মানুষ। কিন্তু সেদিনও আমি আসলে মরিনি। মরেছিলাম তো সেদিন, যেদিন ভাগ্য আমাকে জীবনের সবচেয়ে বড় চমকটা দিল। সকল আশার আলো নিভিয়ে দিয়ে আমাকে মৃত্যুর কুঠরিতে ঢেলে দিল। বিয়ের 1.5 মাস পর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম আমি 2.5 মাসের গর্ভবতী। আমার চোখের সামনে পৃথিবী সেদিন থমকে গিয়েছিল। নিজের শোবার ঘরটাতে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে পড়ে যাওয়ায় শব্দ শুনে বাড়ির সবাই দরজা ধাক্কাধাক্কি শুরু করলো। দ্বিতীয়বার একই কাজ করার ক্ষমতা আর রইল না আমার। ঝরঝরিয়ে কাঁদতে রাখলাম বিছানায় বসে। সবাইকে সত্যটা বলে দিলাম, একদিন তো জানবেই। সাথে এটাও বলে দিলাম, অবৈধ হলেও এই সন্তান নষ্ট করার ক্ষমতা বা দুঃসাহস আমার নেই। আমার স্বামী সবটা জেনেও কিছু বললেন না। রাগ হয়েছেন নাকি মেনে নিয়েছেন কিছুই বুঝতে পারিনি। তখন আমার 7 মাস চলছিল। সৎ ছেলেমেয়েগুলোর জন্য আমাকে আনা হলেও তাদের কোনো সেবা যত্নই আমি করতে পারছিলাম না, যেহেতু আমি নিজেই অসুস্থ। আমার স্বামী একদিন রেগে গিয়ে বললেন আমি যেন বাবার বাড়ি চলে যাই। আমি তার হাত ধরে কান্নাকাটি করে বললাম আমাকে যেন তাড়িয়ে না দেয়। বাবার বাড়িতে আমাকে সবাই ঘৃণা করে। একদিন দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছিলাম। প্রচণ্ড হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গেল। রুমের বাইরে গিয়ে দেখলাম অপরিচিত একজন মেয়ের সাথে আমার শ্বশুরবাড়ির সকলের তর্ক বিতর্ক হচ্ছে। আমি এক কোণে দাঁড়িয়ে কথায় কথায় বুঝতে পারলাম মেয়েটিকে আমার স্বামী গোপনে বিয়ে করেছেন। বেশি দিন হয়নি বিয়ের, মাত্র 15 দিন। সব কিছু বুঝতে পেরে আমার পায়ের নিচের মাটি সরে গেল। কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। মাথা ঘুরিয়ে সেখানেই বসে পড়লাম। সবাই আমার স্বামীকে ফোন করে বাড়িতে আনলো। সে এসে সব কিছু স্বীকার করলো। যেহেতু মেয়েটির কাছে সব প্রমাণ ছিল, তার ভাষ্যমতে সে আমাকে নিয়ে সন্তুষ্ট নয়। আমার মতন নষ্ট মেয়েকে সে রাখতে চায় না। আমার পেটের বাচ্চাকেও সে মেনে নেবে না। আমি তার ঘরের, সন্তানের এবং তার নিজেরও কোনো চাহিদা পূরণ করতে পারি না। 2 দিন ধরে বিচার সালিশ করে সিদ্ধান্ত হলো আমাকে ডিভোর্স দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তাদের আমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কারণ আমার পেটের বাচ্চা আমার স্বামীর নয়। আমি বললাম আমাকে যেন তাদের বাড়ির কাজের মহিলা করে রাখে, তবুও ডিভোর্স না দেয়। আমার কান্নাকাটিতে তাদের মায়া হলো, কিন্তু শর্ত হলো তাদের নতুন স্ত্রীর সাথে যেন ঝামেলা না করি, আর তার সন্তানদের দেখাশোনায় কোনো ত্রুটি না রাখি। সন্তানদের দেখাশোনার দায়িত্ব আমার ওপর ছেড়ে আমার স্বামী তার স্ত্রীকে নিয়ে অন্যত্র গিয়ে থাকতে লাগলেন। বাড়ির সকলের সুযোগ পেয়ে কাজকর্ম সব আমার ওপর ছেড়ে দিল। অসুস্থ শরীরেও তা মেনে নিলাম, কিন্তু মানল না আমার স্বামীর বর্তমান স্ত্রী। সে কিছুতেই মানতে পারছে না সে ছাড়া তার স্বামীর আরও এক স্ত্রী থাকবে। এগুলো নিয়ে ঝামেলা হয়ে আবারও সালিশ বসে। সালিশের সিদ্ধান্ত হয় আমাকে ডিভোর্স দেয়া হবে। সবাই এক মত পোষণ করেন। আমি বাকরুদ্ধ হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। কান্নাকাটি করেও আর কোনো উপায় হবে না বুঝতে পেরেছিলাম, তাই সে চেষ্টা আর করিনি। তারপর আমার সন্তান ভূমিষ্ঠ হলো। তাকে 15 দিনের কোলে নিয়ে আমি বের হলাম তার বাবাকে খুঁজতে। সেই অফিসে গিয়ে শুনলাম মালিকের ছেলে কিছুদিন আগে বিয়ে করেছেন। সেই মুহূর্তে আমি গিয়ে তার বাড়িতে হানা দিলাম। সন্তান কোলে নিয়ে তাকে পাকড়াও করে বললাম আমার সন্তানকে স্বীকৃতি দিতে। তারা সকলে আমাকে প্রথমে হুমকি ধামকি দিয়ে শাসালেও পরে আমার কঠোরতা দেখে হুমকি দেওয়া বন্ধ করলো। আমাকে বিরাট অঙ্কের টাকার লোভ দেখানো হলো। এসব নিয়ে বিরাট ঝগড়াঝাটির পর স্বাধীনের স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে চাইলেন। স্বাধীন আর কোনো উপায় না পেয়ে আমার কাছে প্রমাণ চাইল। সে শুরু থেকেই অস্বীকার করছিল আমার সাথে তার তেমন কিছুই হয়নি। সেদিন সে আমাকে সত্যি গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গিয়েছিল। আমি স্বাধীনকে বললাম আমার সন্তান আর তার ডিএনএ টেস্ট করিয়ে যেন সে আমাকে মিথ্যা প্রমাণ করে। প্রথমে সে রাজি না হলেও তার স্ত্রী চিৎকার চেঁচামেচিতে তাকে রাজি হতে হলো। হাজার অস্বীকার করেও সত্য তো বদলানো যায় না। যা হওয়ার তাই হলো। স্বাধীনের স্ত্রী চলে গেল, বলে গেল কিছুদিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাবে। আমি নিজের সন্তানের ভবিষ্যৎ পোক্ত করার জন্য স্বাধীন এবং তার পরিবারকে চাপ দিতে লাগলাম আমাকে বিয়ে করতে, নয়তো পরিচিত সকলের কাছে রটিয়ে দেব তার কুকর্মের কথা। এই বলে হুমকি দিলাম।
হুমকিতে কাজ হলো, সে আমাকে বিয়ে করতে বাধ্য হলো, আমার সন্তানের দায়িত্বও নিল, কিন্তু আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হলো না। তাদের মধ্যে সব মিটমাটও হয়নি, আবার মিলমিশও হয়নি, তবুও সে ওই স্ত্রীর সাথেই থাকে। ইদানিং স্ত্রীর তিক্ত কথাবার্তায় বশীভূত হয়ে সে আমাকে আর সন্তানকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আমাদের খরচপত্র কিছুই দেয় না। আমি মানুষের বাসায় কাজ নিয়েছি, কিন্তু এতটুকুতে আমাদের পোষাচ্ছে না। বাবা মায়ের কাছে গিয়েছিলাম, বাবা মা বৃদ্ধ হয়েছে, দুই ভাইয়ের বউ আমাকে অপমান করে দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। ভাইদের সাথে দেখা করার সুযোগও দেয়নি। ভাইদের নিশ্চয়ই বলেওনি আমি গিয়েছিলাম। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই, সে আমার সাথে খারাপ আচরণ করে, প্রতিবাদ করলে মারধর করে। ইদানিং আমার কাছে আসে, এসেই বলে তার স্ত্রী চায় আমি যেন তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি, কিন্তু আমি তা চাই না। আমি আমার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাদের যেন অসুবিধা না হয়, এজন্য আমি শহর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছি। তবু যেন ছেড়ে দেওয়ার কথা না বলে। কিন্তু তার স্ত্রী এসে আমাকে বলল ডিভোর্সে সই করতে, নইলে সে আমার সন্তানের ক্ষতি করবে। আপনারা আমাকে একটা সুরাহা করে দিন, যে কোনোভাবে আমাকে আমার স্বামীর ঘরে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে দিন। জীবনের উঁচু নিচু পথে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি। বাঁচার ইচ্ছা তো কবেই শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র ছেলেটার জন্য টিকে আছি। মেয়েটার জীবনের ঘটনা শুনে আমি আর আম্মু পাথর হয়ে বসে রইলাম। এভাবেও কেউ জীবনের প্রতি পদে পদে হোঁচট খেতে পারে? এভাবেও কেউ ঠকে? এমনও পুরুষ নামক অমানুষ চতুর্দিকে বসবাস করে? আব্বুকে এসব জানাতেই আব্বু বলল এগুলো নিয়ে যেন আমরা হইচই না করি। আজকালকার সমাজে এগুলো অহরহ ঘটছে। কয়টার খোঁজ আমরা রাখছি বা রাখতে পারবো? কয়টার সংসার আমরা সমাধান করতে পারবো? আমরা মেয়েটার পক্ষ থেকে কিছুই করতে পারলাম না। আমরাও মেয়ে মানুষই, আমাদের এত ক্ষমতা কোথায়? আমাদের মনের দহন তো পুরোপুরি জেঁকে বসলো সেদিন, যেদিন থেকে মেয়েটি আর কাজে এলো না। পুরনো কাজের মহিলার কাছে খোঁজ করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। ভাড়া বাসাটাও মাসের অর্ধেকের আগেই ছেড়ে চলে গেছে। অবশেষে মেয়েটির কি হলো? সে কি যন্ত্রণায় বারংবার আঘাত সইতে পেরে এখনো বেঁচে আছে, নাকি নতুন কোনো অনলে দগ্ধ হচ্ছে? আমাদের কিছুই জানার উপায় আর রইল না। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।